তো যেখানে ছিলাম আমরা, যে বাংলা ব্যাকরণে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণভোমরা শব্দটা আমি এখানে ব্যবহার করেছি, বলা চলে এই অধ্যায়টিকে বা পদ পরিবর্তন এই অধ্যায়টিকে। এই যে অধ্যায়, আশা করি একটু বাড়িয়ে দিয়েছি আমি ফন্ট, দেখা যাচ্ছে একটুখানি আগে আমাদের একটু অসুবিধাই হচ্ছিল। তো এই যে জায়গাটা বা এই যে অধ্যায়টা, যেখানে সাধারণভাবে বা সাধারণত সবার প্রথম থেকেই একটা প্রশ্নই থাকে, বা তোমাদের মনে যখন পথ পরিবর্তন শব্দটা শুনলে তখন তোমাদের মধ্যে একটা প্রশ্নই ক্লিক করেছে। আরে যারা জানো তারা জানো, যারা একেবারে প্রথম শুনেছে, কিন্তু প্রথম শোনার কথা নয়, এগুলো আমরা একেবারে 7, 6 এই ক্লাসগুলোতে পড়ে এসেছি। তো সেখানে আমরা দেখছি যে পদ বলতে আমরা কি বুঝি, আর একটা জিনিস আমাদের মনে হয় যে পদ কত প্রকার ও কি কি। তাহলে আমরা যখন পড়ছি তখন আমাদের মধ্যে ক্লিক করছে কি কি, বা আমরা শব্দটা সম্বন্ধে যখন জানছি পদ পার্টিকুলার, তখন আমাদের মধ্যে ক্লিক করছে পদ বলতে আমরা কি বুঝি বা পদ কাকে বলে, আর পদ কত প্রকার, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে ক্লিক করছে। তবে দুঃখের বিষয় একটাই, কি না, যে অধিকাংশ শিক্ষার্থীর এই টপিকটির উপর কেবল একটা ওপর ধারণা, যে পদ এই 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 এই, কিন্তু এর ডিটেলস আমরা কিন্তু তেমন ভাবে জানি না। তবে আমার মনে হয় এই ক্লাস এবং এর পরবর্তী আর একটা হয়তো ক্লাস নেব এই টপিকের উপর বা দুটো, তারপরে আমাদের এই ওপর ধারণাটা হয়তো ভিতরের একেবারে অন্তঃস্থলে গিয়ে বদলে যাবে। প্রাথমিক জ্ঞানটুকু নিয়েই কিন্তু অনেকে ভাবেন যে তারা পদ প্রকরণের সবকিছুই জেনে ফেলেছেন, অথচ আমরা দেখি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষায় সফল হতে হলে এই বিষয়ের একটা ইন ডিটেলস বা বিস্তারিত খুঁটিনাটি জানা অত্যন্ত প্রয়োজন। আপাত দৃষ্টিতে আমাদের মনে হওয়া এই অধ্যায়ের ভিতরে লুকিয়ে থাকা সূক্ষ্ম ব্যাকরণিক নিয়মগুলো না জানার কারণে অনেকেই পরীক্ষার হলে সহজ প্রশ্ন, সহজ নাম্বার আমরা হাতছাড়া করে ফেলি, এবং সেই জায়গাটা কিন্তু আমরা আজকে কভার আপ করব। আমরা পদ পরিবর্তনের মোটামুটি A to Z কিন্তু আগামী ক্লাসগুলোতে জানবো। মোটামুটি আমার 3টে ক্লাস ম্যাক্সিমাম পদে লাগবে। দেখো, পদ শব্দটির উৎপত্তিগত অর্থ কি, বা পদ শব্দটি বলতে আমরা কি বুঝছি? পদ শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে যে পদ যুক্ত অ অর্থাৎ পদ। মানুষের মনের ভাব প্রকাশ করে বাক্যের সাহায্যে। যখন আমি আমার মনের ভাবটা কোনো বাক্যের সাহায্যে প্রকাশ করছি, সেটাকেই কিন্তু আমরা, সেই বাক্যটাকে আমরা বলছি স্টেটমেন্ট, ইংরেজিতে, বাংলায় বলছি পদ। কয়েকটি শব্দ মিলে তৈরি হয় একটা বাক্য, আবার এই বাক্যের প্রতিটি শব্দই কিন্তু, প্রত্যেকটি শব্দ কিন্তু আমরা একটা একটা করে পদ হিসাবে আইডেন্টিফাই করছি। সেখানে বিভক্তিযুক্ত শব্দ হতে পারে, সুতরাং বিভক্তিযুক্ত শব্দকেও আমরা পদ বলবো। ওখান থেকে প্রিন্টটা দিয়ে তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কিন্তু তাহলে কি হচ্ছে, এক একটি পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সাথে কি যুক্ত হচ্ছে, বিভক্তি যুক্ত হচ্ছে। যেমন ছেলেটি রুমাকে ডাকছে, তো এ বাক্যের ছেলে, রুমা এবং ডাকা, 3টে শব্দকে আমরা পাচ্ছি। কি পাচ্ছি? এই যে বাক্য, এখানে আমরা কি পাচ্ছি, এক সেকেন্ড, এখানে আমরা কি পাচ্ছি না, লক্ষ্য করে দেখো, এখানে আমরা পাচ্ছি ছেলে, রুমা এবং ডাকা। তাহলে এই যে ছেলে, রুমা এবং ডাকা, এই 3টেই কিন্তু আলাদা আলাদা শব্দ, কিন্তু বাক্যে যখন ব্যবহৃত হচ্ছে তখন এগুলোর সাথে ছেলেটি রুমাকে ডাকছে কি যুক্ত হচ্ছে, বিভক্তি যুক্ত হচ্ছে।
এবং এগুলো আলাদা আলাদা ভাবে এক একটি শব্দ। কেন প্রশ্ন আসছে কেন? কারণ ছেলে, এই ছেলের মধ্য দিয়ে আমরা একটি অর্থ প্রকাশ করছি। রুমা একটা মেয়ের নাম, ডাকছে, অর্থাৎ এটা কি ক্রিয়া বোঝাচ্ছে, একটা ক্রিয়াকে বোঝাচ্ছে। তাহলে মোদ্দা কথা, শব্দ বা ধাতুর সাথে বিভক্তি যোগ করলে কি হচ্ছে? পদের সৃষ্টি হচ্ছে। যেমন করিম যুক্ত এর অর্থাৎ করিমের, ধর যুক্ত ই বিভক্তি ধরি, কাঁধ যুক্ত ছে এ বিভক্তি কাঁধছে। তাহলে পদের সঙ্গে কিন্তু আমরা বিভক্তি যুক্ত করছি, অর্থাৎ মোদ্দা কথা পদ সৃষ্টি হচ্ছে কিভাবে না, যখন একটি শব্দ বা একটি ধাতুর সঙ্গে বিভক্তি, সেটা শূন্য বিভক্তি হতে পারে, সেটা এ বিভক্তি হতে পারে, সেটা তে বিভক্তি হতে পারে, সেটা ই বিভক্তি হতে পারে, সেটা এন হতে পারে, বিভক্তি যুক্ত করছি, তখন সেটা পরিবর্তিত হচ্ছে পদে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এইগুলো কি প্রশ্নে আসবে? না, এখান থেকে যেগুলো এতক্ষণ পড়ালাম একটা কিচ্ছু প্রশ্ন আসবে না। কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা আমি বলে দেবো, কিন্তু পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে এই আগের বিষয়গুলো বুঝতে হবে, যেটাকে আমরা বলতে পারি যে ভিত আমাদেরকে ঠিকঠাক ভাবে তৈরি করতে হবে। তাহলে পদ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা আশা করি বুঝতে পারছি যে এইভাবে পদ তৈরি হচ্ছে। এবার চলে আসছি পদকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রধানত ভাবে আমরা পদকে দুভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি নামপদ, একটাকে আমরা বলছি ক্রিয়াপদ। তাহলে প্রধানত ভাবে পদকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি নামপদ, একটাকে আমরা বলছি ক্রিয়াপদ। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না যে পদকে ক ভাগে ভাগ করা হয়। তাহলে এবার আমাদের জিজ্ঞাসা যে তাহলে ম্যাম নামপদ কি আর ক্রিয়াপদ কি? নামপদ বলতে বোঝানো হচ্ছে শব্দ বা প্রতিপাদিকের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে নামপদ বলে। তাহলে ক্রিয়াপদ কাকে বলে? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে ক্রিয়াপদ বলে। এবার মূলত আমি বলেছি দুটো ভাগ, কিন্তু নামপদকে আমরা আবার কিছু ভাগে ভাগ করছি। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এখান থেকে আসবে প্রশ্ন, কোনটা সর্বনাম পদ, কোনটা বিশেষ্য পদ, কোনটা বিশেষণ পদ, কোনটা অব্যয় পদ। এই ম্যাম বলো, ধাতু মানেটা কি? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে কথাটা হচ্ছে। আচ্ছা এখানে কে বলবে ধাতু মানে কি? আমি এখনো পড়াইনি, আজকে একেবারে প্রথম দিন আমার। ধাতু মানে কে বলবে? কেউ কি জানো নাকি আমি বলে দেবো? বলো বলো, ছোটবেলায় ক্লাস 6 পড়ে এসছো। ম্যাম প্রিয়া। বাকিরা? ক্লাস 6 পড়েছি আমরা, 6, 7 এই দুটো, এই যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছি এখানে ছিল। দেখো, ক্রিয়াপদের অংশ যা ভাঙা যায় না। এক্স্যাক্টলি, গুড। দেখো, বাংলা ব্যাকরণে আমি তবুও বলে দিচ্ছি, ওরা বলেছে ক্রিয়াপদের একটা মূল অংশ বা একেবারে অবিভাজ্য অংশ, যেটা শবনম না তোমার নাম? হ্যাঁ ম্যাম। শবনম বললো যে যেটাকে ভাঙা যায় না, অবিভাজ্য, তাকে আমরা বলছি ধাতু। আরো যদি আমি একটু সহজ করে তোমাকে বলতে চাই, বা যারা জানো না তাদেরকে বলতে চাই, একটা টপিক থেকে আরেকটা টপিকে কিন্তু আমি জাম্প করলাম জাস্ট তোমাদের জ্ঞাতার্থে। কোনো কাজ করার বা হওয়ার মূল ভিত্তি হচ্ছে ধাতু। ধাতুর সাথে, এবার আবার বলো না প্রত্যয় কি, প্রত্যয় বলতে গেলে কিন্তু আমার একটা ক্লাস লাগবে। ধাতুর সাথে প্রত্যয় বা বিভক্তি
যুক্ত হয়ে সম্পূর্ণ ক্রিয়াপদ গঠিত হয়। এবং ধাতু বোঝাতে আমরা একটা সাইন ব্যবহার করি, যে সাইনটা কিছুক্ষণ আগে তোমরা দেখেছো একটা জায়গায়, এই সাইনটা কিন্তু আমরা ধাতু বোঝাতে ব্যবহার করি, এই চিহ্নটা। যেমন ধরো একটা শব্দ আমি যদি বলি পড়া, শব্দ তো পড়া, এখানে কারোর কোনো কনফিউশন নেই তো? এই পড়া ক্রিয়াপদের মূল অংশ কি বলতো? এই এটা তো বিভক্তি, সেটা হচ্ছে পর। এবার এটা যে মূল অংশ সেটা আমরা আইডেন্টিফাই করব কি করে? না, এই সাইনের মধ্য দিয়ে, পর যুক্ত সমান সমান পড়া। যেমন ধরো লেখা, তাহলে এর ধাতু কোনটা? লেখ। গুড, লেখ। তাহলে ধাতু বলতে কাকে বোঝানো হয়? বোঝা গেল তো? 5, 6, 7 এই তিনটে ক্লাসে ছিল। ধাতুর অনেক প্রকার আছে, সিদ্ধ ধাতু, সাধিত ধাতু, নাম ধাতু, আমরা একদিন ক্লাসে করব। চলো, তো আজকে আমরা যেখানে ছিলাম আর কি, যে নামপদকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে আসবে, এতক্ষণ যা পড়লে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতন জায়গা নেই। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? একটু মন দিয়ে শুনবো আমরা। হ্যাঁ, দেখো, যখন আমরা কোনো কিছুর নাম বোঝাচ্ছি, রাম, শ্যাম, যদু, মধু, পাহাড়, প্রশান্ত, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, সমুদ্র, যখন আমরা কোনো কিছুর নাম বোঝাচ্ছি সেই নামকেই আমরা বলছি বিশেষ্য পদ। অনেক সরি, একে আবার অনেক ভাষাতত্ত্ববিদ বা ব্যাকরণবিদ নামপদও বলেছেন। তাহলে বিশেষ্য পদের অন্য আরেকটি নাম হচ্ছে নামপদ। আমি যদি আরেকটু অন্যভাবে বলি তাহলে বলবো, বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ বা বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো কাল, কোনো জাতি, কোনো সমষ্টি, কোনো কর্ম, কোনো ভাব এবং গুণের নাম বোঝায়, তাদেরকে আমরা বলছি বিশেষ্য পদ বা নামপদ। সুতরাং এই যে জায়গাগুলো বললাম, ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি, সমষ্টি, ভাব, গুণ, সব মিলিয়ে আমরা বিশেষ্য পদকে আরো 6টি ভাগে ভাগ করছি। তার মধ্যে সর্বপ্রথম আমরা আনছি নামবাচক বিশেষ্য, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো ভৌগোলিক স্থান, কোনো গ্রন্থের নাম, অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, নদী, পর্বত, দেশ, শহর, গ্রাম, পুস্তক, সৌধ প্রভৃতির নাম বোঝায়, সেগুলিকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলি। যেমন ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো নজরুল, ওমর, আনিস, রবীন্দ্রনাথ, রাম, শ্যাম, যদু, মধু, শাহরুখ খান, সালমান খান ইত্যাদি। ভৌগোলিক স্থান বোঝাতে গেলে দিল্লি, লন্ডন, আমেরিকা, ঢাকা, নিউ ইয়র্ক। আবার ভৌগোলিক সংজ্ঞা বোঝাতে গেলে মধ্যপ্রাচ্য, ইন্দোচীন, কাকেশাস অঞ্চল, গ্রন্থের নাম আমি আর বলছি না, ঠিক আছে, গীতাঞ্জলি, অগ্নিবীণা, মহাভারত, রামায়ণ, মেঘনাদ বধ, যা বলবে তাই। তাহলে নামবাচক বিশেষ্য কাকে বলে বোঝাতে পারছি? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝি? এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, যেখানে বুঝতে পারবে না সেখানে জিজ্ঞাসা করবে। আমি ধরে নিচ্ছি যে আমরা 0 থেকে শুরু করছি, আমাদের স্টার্টিং পয়েন্ট 1ও নয়, 0.1ও নয়, একেবারেই 0। আশা করি বোঝাতে পারছি। তাহলে আমরা যখন 0তে বিলং করছি তার মানে আমরা কিচ্ছু জানি না, আমরা টোটালি 0। তাহলে একটা ফাঁকা কলসির মধ্যে ধীরে 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 আমরা আমাদের নলেজকে দেব এবং তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে ডেভেলপ করব, ইনক্লুডিং মি, রাইট? তাহলে যেখানে বুঝতে পারবে না, একবার নয় 10 বার বুঝতে না পারলে বিনা সংকোচে 10 বার জিজ্ঞাসা করবে।
নেক্সট চলে আসছি জাতিবাচক বিশেষ্য। দেখো, এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নামকে আমরা জাতিবাচক বিশেষ্য বলি। এটা জাস্ট আমি ব্র্যাকেটের মধ্যে যেটা দিয়েছি সেটা জাস্ট চট করে মাথায় মনে রাখার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা কি বলবো, যে বিশেষ্য পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী, কোনো এক জাতীয় বস্তু বা বিষয়ের সকলকে বা প্রত্যেককে বোঝায়, তাকে আমরা বলবো জাতিবাচক বিশেষ্য। উদাহরণস্বরূপ আমরা কি বলবো, গরু, মানুষ, পাখি, ইংরেজি, হিন্দু, মুসলমান। মানুষ বলছি কিন্তু আমি কিন্তু রাম, শ্যাম, যদু, মধু, অর্থাৎ মানুষ বলতে একটা সমগ্র জাতিকে বোঝাচ্ছে। পাখি এখানে কোনটা টিয়া পাখি, কোনটা তোতা পাখি, কোনটা তোমার ঈগল পাখি, হ্যাঁ, কোনটা মাছরাঙা, কোনটা বাবুই পাখি, কোনটা শালিক পাখি, কোনটা চড়ুই পাখি, এটা কিন্তু আমি বলছি না। পাখি মানে পাখি, অর্থাৎ একটা জাতি বা একটা পুরো ইনক্লুডেড এরিয়াকে কিন্তু আমরা করছি, এটাকে আমরা বলছি জাতিবাচক বিশেষ্য। নেক্সট ওয়ান হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝি, যেখানে আমরা দেখি উপাদানবাচক পদার্থের নাম, যেখানে আমরা দেখছি উপাদানবাচক পদার্থের নাম, অর্থাৎ যেখানে কোনো কি নেই, প্রাণ নেই। বস্তু, বস্তু মানে তার মধ্যে নিশ্চয়ই প্রাণ থাকবে না। আমি নিশ্চয়ই একটা মানুষকে বস্তু হিসেবে আইডেন্টিফাই করব না, আমি নিশ্চয়ই একটা ছাগলকে বস্তু হিসেবে আইডেন্টিফাই করব না। অর্থাৎ যার কোনো প্রাণ নেই, অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা বস্তু বা দ্রব্যকে বোঝায় তাকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলতে পারি। যেমন চেয়ার, টেবিল, আলনা, চাল, মাটি, চিনি, লবণ, জল বা পানি, যা বলবে, এগুলো সবগুলোকেই কিন্তু আমরা বলছি বস্তুবাচক বিশেষ্য। আমি যদি খুব ভুল না করি, যে উদাহরণগুলো এখানে আমি উল্লেখ করেছি, এই উদাহরণগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা উদাহরণ, ঠিক আছে? ফলত এখান থেকে কিন্তু আমি বলছি না এখান থেকে কমন আসবেই, কিন্তু এই উদাহরণগুলোকে একটু বেশি করে গুরুত্ব আমরা দেব, কারণ যেহেতু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই উদাহরণগুলো আমি লক্ষ্য করেছি এবং সেখান থেকে উদাহরণগুলো তুলে আনা। নেক্সট চলে আসছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি শব্দটার মধ্যে দিয়ে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যারা বোঝার, অর্থাৎ যেখানে আমরা কিছু সংখ্যক ব্যক্তি বা একটি কোনো কিছুর সমষ্টিকে বোঝাচ্ছি। একটা গ্রুপ অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা গ্রুপ অফ পিপল হতে পারে, সেটা গ্রুপ অফ বার্ডস হতে পারে, সেটা গ্রুপ অফ কি বলবো, মানে যে কোনো একটা গ্রুপ অফ আর কি। অর্থাৎ যে বিশেষ্য দ্বারা জাতিবাচক বিশেষ্যের সমষ্টিকে বোঝায় তাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলবো। এখানে আমি কিন্তু সমষ্টিবাচক বিশেষ্য এবং জাতিবাচক বিশেষ্য দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। এখানে আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে, জাতিবাচক বিশেষ্যের সমষ্টি, অর্থাৎ সভা, সমিতি, জনতা, পঞ্চায়েত, মাহফিল, দল, ক্লাব, এগুলো কিন্তু সব সমষ্টিবাচক বিশেষ্য। এবার চলে এসেছি ভাববাচক বিশেষ্য, যেখানে কোনো ক্রিয়া বা কোনো কাজের ভাব বোঝায়, অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন যাওয়ার কাজ হিসেবে আমরা বলতে পারি গমন, দেখার কাজ হিসেবে আমরা বলতে পারি দর্শন, খাওয়ার কাজ হিসেবে আমরা বলতে পারি ভোজন, শোয়ার কাজ হিসেবে আমরা বলতে পারি শয়ন। অর্থাৎ এই শব্দগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা ক্রিয়ার ভাব বোঝাচ্ছে। নেক্সট চলে আসছি গুণবাচক বিশেষ্য। কোনো বস্তুর বা কোনো ব্যক্তির দোষ বা গুণ, এখানে বস্তুর পাশে ব্যক্তিটাও ইনক্লুড হবে, হ্যাঁ, বোঝাবে
তখন তাকে আমরা বলছি গুণবাচক বিশেষ্য। অর্থাৎ মোদ্দা কথা, যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের সমষ্টি বোঝায়, কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? সততা তোমার গুণ, ভদ্রতা তোমার গুণ, নম্রতা তোমার গুণ, কুলীন, দ্যাট ইজ অলসো, আমরা অনেক সময় কুলীন এটাকে জাতিবাচক বিশেষ্যের মধ্যে ফেলে দিই, কিন্তু কুলীন এটা কিন্তু তোমার গুণ। শালীন এটা কিন্তু তোমার গুণ। কুলীন বলতে তোমার এই শালীনের বিপরীত, কুলীন বলতে ওই কুলীন বামুন ওটাকে কিন্তু বলা হচ্ছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তোমার গুণবাচক বিশেষ্যের উদাহরণ। প্রশ্ন পরীক্ষায় আসলে মোটামুটি বেশিরভাগ যাদের একটু জায়গাটা একটু গ্যাপিং আছে, একটু ল্যাক অফ নলেজ আছে, তারা কিন্তু সবাই এটা জাতিবাচক বিশেষ্য করে দিয়ে আসবে। ওই কুলীন বামুন, কারণ বিভিন্ন বই থেকে শুরু করে বিভিন্ন সিনেমা সিরিয়ালে কুলীন বামুনের বা কুলীন ব্রাহ্মণের শব্দটাকে আমরা ভীষণভাবে প্রাধান্য দিতে দেখেছি তার জন্য। কিন্তু শালীন অর্থাৎ শালীনতা বজায় রাখছে, সে ভদ্র ব্যবহার করছে, সে রুচিশীল কথা বলছে, তার যে বিপরীত শব্দ সেটাকেই আমরা কিন্তু বলছি কুলীন। মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌন্দর্য, বীরত্ব সবগুলোকেই কিন্তু আমরা বলছি কি না গুণবাচক বিশেষ্য। নেক্সট আমরা চলে আসছি বিশেষণ পদ। বিশেষণ পদ বলতে আমরা কি বুঝছি? তাহলে বিশেষ্য পদ আমাদেরকে কিন্তু শুধু বিশেষ্য পদ পড়লে হবে না, এর মধ্যে সবগুলো পড়তে হবে, সবগুলো তোমাদের হবে, শুধু একটা জায়গায় একটু গুলিয়ে যেতে পারে। সেটা হচ্ছে কি না, একটু মিউট করো, যখন শেষে আমি কোথায় কারোর সমস্যা আছে জিজ্ঞাসা করব তখন বলবে। হ্যাঁ, আমি একটু পড়িয়ে নি। একটা জায়গায় তোমাদের বেঁধে যেতে পারে, সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য এবং সমষ্টিবাচক বিশেষ্য, এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু গুলিয়ে যেতে পারে। আমি বলে দেবো কোথায় কোথায় গুলিয়ে যাবে। তাহলে যখন আমি বলছি যে জাতিবাচক বিশেষ্য এবং সমষ্টিবাচক বিশেষ্যে তোমাদের গুলিয়ে যেতে পারে, তখন কিন্তু ওই জায়গাটা তোমরা একটু বেশি করে নজর দিও, একটু জায়গাটা বেশি করে ধ্যান দিও। কারণ যদি প্রশ্ন আসার, তাহলে হয়তো সমষ্টিবাচক বিশেষ্য বা জাতিবাচক বিশেষ্য থেকে এমন একটা ট্রিকি কোশ্চেন করলো যেখানে আমাদের মনে হতে পারে যে আরে কি হবে কি হবে, জাতি হবে না সমষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলো, এখানে কারোর কোথাও কোনো প্রশ্নের সমস্যা আছে বিশেষ্য পদে? নেক্সট যদি সমস্যা না থাকে আমরা বিশেষণ পদে আসবো। ম্যাম নামবাচক বিশেষ্যটা একটু ওই করিয়ে দিন না একবার। আর কারণ? ম্যাম ম্যাডাম, প্রাতিপ্রদিক বলতে কি বোঝায়? কি বলছো? কি বললে? প্রাতিপদিক এখানে কি আমি পড়িয়েছি? আমি তোমার কথা খুব মানে অস্পষ্ট আসছে, ভালো করে বলো। লিখে দাও মেসেজ বক্সে, বুঝতে পারছি না। প্রাতিপ্রদিক পয়রফলাকার তহস্যি প দয়সী ক প্রাতিপদিকাতে প্রথমা বলে না, প্রথমা বিভক্তি বলছে, সে প্রাতিপদিক শব্দটা আসলে কি? আমি কি পড়িয়েছি আজকে? আমি বলে দিচ্ছি, কিন্তু আমি পড়ালাম সুপ্রিয়া? আপনি হ্যাঁ বলেছেন, প্রাতিপদিকের সাথে নাম পদ পড়ানোর সময়ই বলেছেন। আচ্ছা আচ্ছা, ম্যাম সংজ্ঞাবাচক বিশেষ্য আর নামবাচক বিশেষ্য কি একটাই? তখন ধরে পড়ানোর পর বলছে ম্যাম সংজ্ঞাবাচক বিশেষ্য আর নামবাচক বিশেষ্য কি একটাই? আচ্ছা তুমি কি বললে, নাম পদ না নামবাচক বিশেষ্যটা একবার দেখিয়ে দিতে? ম্যাম নামবাচক বিশেষ্যটা। আচ্ছা, নামবাচক বিশেষ্য কে খুব ভালো বুঝতে পেরেছো একটু এখানে প্রেজেন্ট করো, তোমারই সুবিধা হবে। আমি অলরেডি এনে দিয়েছি। ম্যাম বলো। নামবাচক বিশেষ্য বলতে
স্পেসিফিক বস্তু বা ব্যক্তির নাম দেবে। শুধু ওইটুকু বললে তো বুঝতে পারবে না, পুরোটা বলো। বিশেষ্য ম্যাম পদ যে মানে কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান, নদীর নাম চলো আমি বলে দিচ্ছি। নির্দিষ্ট করে বোঝাবে, দেখো, তাকে নাম। কোনো কিছুর নাম বোঝাচ্ছে, যেমন রাম, শ্যাম, যদু, মধু, গীতাঞ্জলি, তোমার মেঘনাদ বধ কাব্য, গোড়া, ঠিক আছে, নোবেলের মধ্যে যে কোনো ইংরেজি একটা নোবেল, তোমার আমার নোবেল যদি বলে, দ্যাট ইজ দ্য গুড পয়েন্ট। নোবেল এই শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে কি বলবে বলো তো চট করে, কোন বিশেষ্য বলবে? জাতিবাচক। গুড, জাতিবাচক, গুড। কিন্তু নোবেলের নাম থাকলে তখন কিন্তু তোমরা বলবে নামবাচক। উপন্যাস থাকলে কিন্তু তোমরা বলবে জাতিবাচক, গল্প থাকলে কিন্তু তোমরা বলবে জাতিবাচক, কিন্তু উপন্যাসের নাম থাকলে তখন কিন্তু তোমরা বলবে নামবাচক, গল্পের নাম থাকলে কিন্তু তখন তোমরা বলবে নামবাচক। ঠিক আছে? যে কোনো পর্বতের নাম, গ্রাম, শহর, পুস্তক, সৌধ, এগুলো সব কিছুকে কিন্তু আমরা ইনক্লুড করছি নামবাচক বিশেষ্য, অর্থাৎ তার নাম বোঝালে। আবার শুধু পর্বত বললে কিন্তু তোমার নামবাচক বিশেষ্য হবে না, শুধু গ্রাম বললে কিন্তু নামবাচক বিশেষ্য হবে না, শুধু শহর বললে কিন্তু নামবাচক বিশেষ্য হবে না। আচ্ছা, তোমাকে বোধহয় সুপ্রিয়া, তুমি মনে হয় প্রাতিপদিকের কথা বলছিলে। প্রাতিপদিক বলতে বোঝানো হচ্ছে বেসিক্যালি, যেটা আমি কোথায় পড়িয়েছি আমি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বিভক্তিহীন কোনো নাম শব্দকে আমরা প্রাতিপদিক হিসেবে আইডেন্টিফাই করতে পারি। একটু লিখে রাখো যদি প্রবলেম হয়, ঠিক আছে? চলো নেক্সট, এবার চলে আসছি আমরা কোথায়, বিশেষণ পদ। তাহলে বিশেষ্য পদ মোটামুটি কোথায় কোথায় গুলিয়ে যাবে আবারও বলছি, নামে কোথাও গুলাবে না, গুণে গোলাবে না, কোথাও গোলাবে না। সমষ্টি এবং জাতি এই দুটোতে যদি না গোলায় তাহলে বিশেষ্য পদের কিন্তু গোলানোর কোনো জায়গা নেই। নেক্সট আমরা আসছি বিশেষণ পদ। বিশেষণ পদ বলতে আমরা কি বুঝছি? দেখো, যে পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, প্রকৃতি, পরিমাণ, এই সমস্ত কিছুকে প্রকাশ করছে তাকে আমরা বলছি বিশেষণ পদ। অর্থাৎ যা কোনো কিছুকে বিশিষ্ট করে, কোনো কিছুকে ফুটিয়ে তোলে। ধরো তুমি কারোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লে, তাহলে তোমার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তুমি দেখা গেল 5 ফিট 7 ইঞ্চি লম্বা হতে পারো, বা 6 ফিট 2 ইঞ্চি লম্বা হতে পারো। তুমি হয়তো দেখা গেল যে যে গায়ের রং ফর্সা বা কালো বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু একটা হতে পারো। তোমার দেখা গেল চুলগুলো বড় ছোট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এইগুলো কিন্তু তোমার এক একটা কি বৈশিষ্ট্য। আই থিঙ্ক বোঝাতে পারছি। এই যে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের এই যে গুণ, সেখানে দোষ হতে পারে, অবস্থা হতে পারে, সংখ্যা হতে পারে, এই যে টাইপস অফ বিশেষণ, তাকে কিন্তু আমরা বলছি বিশেষণ পদ। অর্থাৎ আরো যদি আমি বিষয়টাকে এলাবোরেট করি, আরো যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, যা কোনো কিছুকে বিশিষ্ট করে ফুটিয়ে তোলে। ওই ছেলেটা এমন এমন দেখতে, ঠিক আছে, তার মুখের এখানে একটা তিল ছিল, তার ভ্রুটা এরকম, তার চুলের স্টাইল এরকম। অর্থাৎ এই যে কথাগুলো বলছি, আমি একটা পার্টিকুলার মানুষের তার চেহারাকে ফুটিয়ে তুলছি। রবীন্দ্রনাথ, মুখে একগাল দাড়ি, ব্যাস, রবীন্দ্রনাথের একটা বিশাল বড় আইডেন্টিটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাথায় পাগড়ি, আইডেন্টিটি। অর্থাৎ এইটা কিন্তু এই ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তুলছে। অর্থাৎ বিশেষণ শুধু বিশেষ্যকেই কিন্তু বিশেষিত করে না, বরং অন্যান্য পদকেও কিন্তু বিশেষিত করে। ইংরেজিতে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব দুই বাংলায় বিশেষণ পদের অন্তর্ভুক্ত। যেমন ধরো, ফুলটি সুন্দর, এখানে কিন্তু
ফুলের গুণ এই সৌন্দর্য। মেয়েটি চঞ্চল, এখানে কিন্তু মেয়েটির গুণ চঞ্চলতা। 15 বছর, বছরের গুণ 15, এখানে সুন্দর, চঞ্চল, 15 প্রত্যেকটি কিন্তু বিশেষণ পদ। এবার চলে আসছি বিশেষ্যের বিশেষণ। চলন্ত গাড়ি, বলো এখানে বিশেষ্য কোনটা? গাড়ি। গুড। তাহলে গাড়ির গুণ গাড়ি। চলন্ত। সর্বনামের বিশেষণ, যদিও বা আমি এখনো সর্বনাম পড়াইনি। সর্বনাম বলতে আমরা কি বুঝি, কেউ একটু বলবে? চট করে বলে দাও। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে। গুড। তার মানে তুমি, তার মানে তোমার একটা গুণ হচ্ছে করুণাময়, সর্বনামের বিশেষণ। ক্রিয়ার বিশেষণ, কোনো কাজ করা বোঝাচ্ছে। দ্রুত, চল, বলো এর মধ্যে কোনটা ক্রিয়া? চলো। চলো। চল। গুড। শুধু এই ট্যাকটিক্সটা মাথার মধ্যে রাখবে, আর কিচ্ছু বলবে। ঠিক আছে, এবার চলে আসছি বিশেষণের বা বিশেষণ পদের বিভিন্ন প্রকার। দেখো, বিশেষণ পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, নাম বিশেষণ আর ভাব বিশেষণ। নাম বিশেষণ বলতে আমি কি বোঝাচ্ছি বা আমরা কি বুঝতে চাইছি? যে বিশেষণ, মিউট করো, হ্যাঁ একটু মিউট করো, কেউ কিছু যদি না বলো তাহলে মিউট করো, অনেকে ডিস্টার্ব হচ্ছে। শ্যাম সুন্দর কুন্ডু, মিউট করো, অনেকে ডিস্টার্ব হচ্ছে। যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে বলো, আদারওয়াইজ মিউট করো। ব্যাকগ্রাউন্ডের হোস্ট প্লিজ ওনাকে একটু যদি সম্ভব হয় একটু হোস্টিং জায়গা থেকে মিউট করে দেবেন। আচ্ছা, নেক্সট চলে আসছি নাম বিশেষণ। নাম বিশেষণ বলতে কি মুশকিল? নাম বিশেষণ বলতে কাকে বোঝানো হচ্ছে না, নাম বিশেষণ বলতে বোঝানো হচ্ছে যে যে বিশেষণ বিশেষ্য ও সর্বনাম পদের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা নাম বিশেষণ বলছি। এখানে বিশেষত বিশেষ্য ও সর্বনাম পদকে কিন্তু বিশেষিত করছে। বিশেষ্যের বিশেষণ অর্থাৎ ধাতুর শেষে বা একেবারেই অন্তে যখন প্রত্যয় যুক্ত হচ্ছে। সর্বনামের বিশেষণ অর্থাৎ বুদ্ধিমান তারা, অপরিচিত তুমি, নির্বোধ সে, সর্বনামের বিশেষণ। দেখো, তো এই নাম বিশেষণকে আমরা আবার বেশ কিছু ভাগে ভাগ করেছি। কি কি? রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক, অংশবাচক, উপাদানবাচক, প্রশ্নবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক। রূপবাচক বলতে আমরা কি বুঝছি? নীল আকাশ একটা রূপ, সবুজ মাঠ, কালো মেঘ, নীল সমুদ্র, সব কিন্তু রূপবাচক। গুণবাচক, কোনো কিছুর গুণ বোঝাচ্ছে। চৌখস লোক, দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া, হাওয়ার গুণ ঠান্ডা। ঠান্ডা হাওয়া অনেকে আবার রূপের মধ্যে গুলিয়ে ফেলো না, ঠান্ডা হাওয়া কিন্তু তুমি দেখতে পাবে না। নেক্সট হচ্ছে অবস্থাবাচক, অর্থাৎ একটা সিচুয়েশন বোঝাচ্ছে।
তাজা মাছ, একটা অবস্থা, একটা সিচুয়েশনকে বোঝাচ্ছে। সেই মাছের একটা স্টেজকে বোঝাচ্ছে। রোগা ছেলে, সেই ছেলেটার একটা স্টেজ, সে হয়তো এখন রোগা রয়েছে, সে কালকে মোটা হয়ে যাবে, তার মানে রোগা মানে সারা জীবন ধরে রোগা থাকবে তা কিন্তু না। মোড়া পা, ধরো তোমাদের এখানে অনেকেই বসে রয়েছো যারা পা মুড়ে দিয়ে হয়তো দেখা গেল যে ক্লাসটা শুনছো, তো তোমরা সারাক্ষণ পা মুড়ে থাকবে তা কিন্তু নয়, তোমাদের পা সোজাও হবে হয়তো ক্লাসের পরে বা এখনই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর। অর্থাৎ কোনো একটা স্টেজকে যখন আমরা বোঝাচ্ছি, কোনো একটা অবস্থাকে যখন আমরা বোঝাচ্ছি। আরে মুশকিল, মিউট করো যারা তোমাদের, আমি আফটার ক্লাস শুনে নেব যে কোথায় প্রবলেম হচ্ছে। কেন বলো তো, পড়ানোর সময় ব্যাকগ্রাউন্ডে নয়েজ চললে পড়াতে খুব অসুবিধা হয়। আশা করি এটা তোমরা একটুখানি বুঝবে। এবার চলে আসছি সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য বলতে খুব ইজি, দশম শ্রেণী, 17 পৃষ্ঠা, প্রথমা কন্যা, প্রত্যেকটি কিন্তু সংখ্যাবাচক বিশেষ্য। এবার তোমাদের একটা গুলিয়ে যাওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য আর পরিমাণবাচক বিশেষ্যের মধ্যে কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে। 1 কেজি চাল, 3 লিটার তেল, এখানে কিন্তু সংখ্যাবাচক বিশেষ্যের থেকে পরিমাণটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক সেকেন্ড। যাক, কোথায় ছিলাম আর কি, আচ্ছা এখানে ছিলাম। তাহলে তোমাদের যদি কোথাও গুলিয়ে যায়, সেখানে কোথায় গুলিয়ে যেতে পারে, এই সংখ্যাবাচক এবং পরিমাণবাচক বিশেষ্যতে কিন্তু গুলিয়ে যেতে পারে। এটাকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা সংখ্যাবাচক কোনটা পরিমাণ? আমরা বুঝতে পারছি, কিন্তু হয়তো তোমাদের এখানে 70-75 জনের মধ্যে 10 জনের হয়তো সমস্যা হচ্ছে, সেই 10 জনের জন্য এই জায়গাটাকে আমি বলছি। দেখো, সংখ্যাবাচক বিশেষ্য এবং পরিমাণবাচক বিশেষ্যের মূল পার্থক্য হলো সংখ্যাবাচক বিশেষ্য দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর গণনা বা সংখ্যাকে বোঝাচ্ছে, আর পরিমাণবাচক বিশেষ্য বলতে কোনো কিছুর ওজন, পাশে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু পরে করে নিও, কোনো কিছুর ওজন, আয়তন বা পরিমাণকে বোঝাচ্ছে, পরিমাণকে কিন্তু বোঝাচ্ছে। মোটামুটি আমরা যদি আরো পরিষ্কারভাবে বলি, তাহলে সংখ্যাবাচক বিশেষ্য কিন্তু কি, আমি যদি এখানে একটু পার্থক্য লেখার চেষ্টা করি নিচে, এইদিকে সংখ্যা, এইদিকে পরিমাণ। চলো সংখ্যাতে আমরা বলতে পারি, আমরা দেখো প্রত্যেকটা গুনতে পারছি, দশম শ্রেণী, 17 পৃষ্ঠা, প্রথমা কন্যা, তো দশম শ্রেণীতে 1 থেকে 10 পর্যন্ত তুমি গুনতে পারবে, 17 পৃষ্ঠা 1 থেকে 17 পর্যন্ত তুমি গুনতে পারবে, প্রথমা কন্যা মানে তারপরে আরো 2-4টে কন্যা পুত্র আছে, তুমি গুনতে পারবে। অর্থাৎ সংখ্যাবাচক বিশেষ্য কিন্তু সবসময় গোনা যাচ্ছে, বাট পরিমাণবাচক বিশেষ্য কিন্তু গোনা যায় না। তুমি 1 কেজি চাল গুনতে পারবে? 1, 2, 3, 4, ওই কতটা চাল হবে তোমার মাথা খারাপ হয়ে যাবে। 3 লিটার তেল তুমি গুনতে পারবে? পারবে না। তাহলে কি, এটা মাপা বা ওজন করা হয়। নেক্সট আমরা কি দেখতে পারি,
সংখ্যাবাচক বিশেষ্যকে যদি আমরা প্রশ্ন করি কতগুলো, আমরা উত্তর পাবো, বা কটি আমরা উত্তর পাবো। কিন্তু গুণবাচক কিন্তু আমরা কতগুলো, কটি, এগুলো টি এখানে উত্তর পাবো না। এখানে আমাদের প্রশ্ন করতে হবে কতটুকু দিয়ে। বা কি পরিমাণ দিয়ে। তাহলে সংখ্যাবাচক বিশেষ্য আর পরিমাণবাচক বিশেষ্য তো কোনোদিন গোলাবে না তো? ক্লিয়ার জায়গাটা? সংখ্যাবাচক বিশেষ্য এবং পরিমাণবাচক বিশেষ্য এখানে কিন্তু গুলিয়ে যায়। হ্যাঁ ম্যাম। চলো নেক্সট আমরা চলে আসছি অংশবাচক। অংশবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝছি? না, অংশবাচক বিশেষ্য বলতে আমরা বুঝছি কোন একটা অংশ, অর্ধেক সম্পত্তি, 16 আনা দখল। নেক্সট চলে আসছি উপাদানবাচক, যেমন বেলে মাটি, পাথুরে মূর্তি, মেটে কলসি, প্রত্যেকটা কিন্তু একটা পার্টিকুলার উপাদান বোঝাচ্ছে। প্রশ্নবাচক, একটা জিজ্ঞাসা চিহ্ন থাকলে, যদিও প্রশ্নবাচক বিশেষ্য দিয়ে প্রশ্ন আসে না, খুব সহজ হয়। কত দূর পথ, কতটুকু লম্বা, জিজ্ঞাসা চিহ্ন থাকলে প্রশ্নবাচক বিশেষ্য। নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষ্য, কোনো কিছু নির্দিষ্টকে করে বোঝাচ্ছে, এই লোকটা, সেই ছেলেটা, 21শে ফেব্রুয়ারি, ওই মাছটা, ওই পাখিটা, ওই কাকুটা, ওই দাদাটা, প্রত্যেকটা কিন্তু নির্দিষ্টতা জ্ঞাপক হচ্ছে। তাহলে আমরা নাম বিশেষণের কিন্তু প্রকারগুলো দেখে নিলাম। নেক্সট চলে এসেছি আমরা ভাব বিশেষণ। ভাব বিশেষণ বলতে আমরা কি বুঝছি? যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে সেটাকে আমরা বলছি ভাব বিশেষণ। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্যান্য পদগুলোকে বিশেষিত করছে। তাহলে ভাব বিশেষণের প্রকারভেদ, ভাব বিশেষণকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, একটা হচ্ছে বিশেষণের বিশেষণ, অনেকে আবার এটাকে বলে বিশেষণীয় বিশেষণ, আর একটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। ক্রিয়া বিশেষণ বলতে অর্থাৎ আমরা যেখানে ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে। যেমন ধরো ক্রিয়া সংগঠনের ভাব বলতে ধীরে ধীরে বায়ু বয়। ক্রিয়া সংগঠনের কাল বলতে পরে একবার এসো। ক্রিয়া সংগঠনের স্থান বলতে টিএসসির সামনে থেকো, বা শিয়ালদার সামনে থেকো, স্টেডিয়ামের সামনে থেকো, ইত্যাদি। নেক্সট চলে আসছি বিশেষণের বিশেষণ, অর্থাৎ এখানে নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে। নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে। নাম বিশেষণের বিশেষণ বলতে কি বোঝানো হচ্ছে? সামান্য একটু দুধ দাও, আর কি এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। ক্রিয়া বিশেষণের বিশেষণ বলতে বোঝানো হচ্ছে রকেট অতি দ্রুত চলে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের অর্থকে বিশেষিত করে, অর্থাৎ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ধিক তারে শতধিক নির্লজ্জ সেজন। ধিক তারে শতধিক নির্লজ্জ সেজন। তো এই যে ভাব বিশেষণ, এই ভাব বিশেষণ নিয়ে মনে হয় তোমাদের মধ্যে একটু অস্পষ্টতা তৈরি হচ্ছে কি? ইয়েস অর নো?
হচ্ছে ম্যাম, হচ্ছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। কারা বুঝতে পেরেছো? যাদের আগে থেকে এই বিষয়টা খুব ভালোভাবে পড়া রয়েছে, কারণ ভাব বিশেষণটা একটু আমাদের মনে হবে যে একটু কি হচ্ছে বুঝতে পারছি না, ভাব তো মানে এখানে কিন্তু দেখা ব্যাপার না, ভাব তোমাকে একটু বুঝে নিতে হবে, অনুভব করতে হবে, পুরো আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার ঠান্ডা লাগছে, আমাকে এটা অনুভব করতে হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না বা ছুতেও পাচ্ছি না, সেই বিষয়টা কিন্তু এই ভাব বিশেষণের মধ্যে রয়েছে। কারা বুঝতে পেরেছো? চলো আরেকটু এলাবোরেট করা যাক, বুঝতে পারছি অনেকেরই অস্পষ্টতা আছে। চলো, ভাব বিশেষণ, ঠিক আছে, আমি পাশের এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানে আমি আরেকটু রাফ করব। তো আশা করি তোমরা কাছে একটা খাতা রাখো, আমি যেগুলো লিখেছি বা লিখছি সেগুলো একটু খাতায় টুকে নিও, কারণ নোটস যখন প্রোভাইড করবো এগুলো কিন্তু পাবে না, ঠিক আছে, এবং যেগুলো লিখছি সেগুলো কিন্তু তোমাদের জন্যই গুরুত্বপূর্ণ। পরে কিন্তু অনেকের হয়তো মনে হবে আরে কোনো ব্যাপার না, মনে থাকবে, আমাদের ব্রেন অত স্ট্রং নয়, মোটামুটি 2-1 মাস বাদে আমরা ভুলে যাব। চলো, ভাব বিশেষণ দেখো, একটু ভালো করে গুরুত্ব দিই জায়গাটা, হ্যাঁ একটু ভালো করে গুরুত্ব দাও, একটু শোনো। যে পদ বিশেষ্য বা সর্বনাম ছাড়া, ছেড়ে দিয়েছি কিন্তু বিশেষ্য সর্বনাম আমরা কিন্তু নামে করে এসেছি, অন্য কোনো পদ অথবা পুরো বাক্যকে বিশেষিত করে, তার দোষ, তার গুণ, তার অবস্থা, তার মাত্রা প্রকাশ করে, তাকে আমরা ভাব বিশেষণ বলছি। তাই অন্য কোনো পদ বলতে এর মধ্যে কি কি পড়ছে বলতো? ক্রিয়াপদ, বিশেষণ আর অব্যয়, আর তুমি যেটা বললে ক্রিয়া, তুমি ক্রিয়া বললে বলে আমি আর বললাম না। তাহলে ক্রিয়াপদ, বিশেষণ পদ আর অব্যয়, তাহলে দুটো আমি বাদ দিচ্ছি, বা আমরা নয় মানে আর কি, যারা ব্যাকরণবিদ তারা বাদ দিয়েছে। কি কি? বিশেষ্য, সর্বনাম। সর্বনাম, এই দুটোকে বাদ দিয়েছে, আর এই দুটোকে তারা, এই তিনটেকে তারা নিয়েছে। এই তিনটের দোষ, গুণ, অবস্থা, মাত্রা সবকিছুকেই বলা হচ্ছে ভাব বিশেষণ। সহজ কথায় বিশেষ্য ও সর্বনাম বাদে সবকিছুর বর্ণনাই হলো ভাব বিশেষণ। তো এই ভাব বিশেষণে আমরা সবার প্রথম আসব ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে পদ কাজ সম্পন্ন হওয়ার সময় স্থান, রীতি বা উপায় প্রকাশ করে। তাহলে এখানে ছোট করে লিখছে, একটু লিখে নাও তোমরা, যে পদ, বইগুলোতেও বোধহয় এত ছোট করে পাবে না, যে পদ ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময় কি কি স্থান, রীতি বা উপায়, এইগুলোকে প্রকাশ করছে, তাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সে ধীরে ধীরে হাঁটে। একটু মিউট করো বাবা, মিউট খুলে গেছে। সে ধীরে ধীরে হাঁটে, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, আলাদা উদাহরণ। সে
ধীরে ধীরে হাঁটে। এখানে ক্রিয়া কোনটা বলো তো? হাঁটা সুতরাং এই হাঁটা ক্রিয়া ধীরে ধরন হাঁটছে। বোঝাচ্ছে না, এখানে বৈশিষ্ট্য বোঝাচ্ছে না ধীরে ধীরে। হ্যাঁ ম্যাম। সেই জন্য এটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ। আইডেন্টিফাই করতে খুব একটা অসুবিধা হবে না তোমাদের। ধরো আরেকটা উদাহরণ দেব আমি। ধরো কি বলেছিলাম, স্থান, রীতি, উপায়, আর একটা এখানে সময়ও, ঠিক আছে, সময়টাও গুরুত্বপূর্ণ। ধরো এখন বৃষ্টি হবে। এখানে ক্রিয়া কোনটা? হবে হবে বৃষ্টি হবে। হবে। হওয়াটা ক্রিয়া। সুতরাং হুম। এই যে এখন বৃষ্টি হবে, এখানে কিন্তু কি বোঝানো হচ্ছে? বৃষ্টি হওয়ার সময় বোঝাচ্ছে। বৃষ্টি হওয়ার সময় বোঝাচ্ছে। নেক্সট আমরা চলে আসছি কোথায়? বিশেষণের বিশেষণ। অর্থাৎ যখন একটি বিশেষণ পদ অন্য একটি বিশেষণ পদের গুণ বা তীব্রতা প্রকাশ করে। বিশেষণের বিশেষণ অর্থাৎ ওই একটি বিশেষণ পদ আর একটা বিশেষণ পদের গুণ এবং তীব্রতা প্রকাশ করছে। যেমন ধরো, উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। এই পাঁচটাতে লিখে, যেমন ধরো ধরো এখানে আমি আরেকটা উদাহরণ লিখতে চাইছি। মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী। বুদ্ধিমতী বিশেষণ আর অত্যন্ত বিশেষণের বিশেষণ। এক্স্যাক্টলি। এখানে বুদ্ধিমতী নিজে একটি বিশেষণ, আর এই বিশেষণটির তীব্রতা বাড়াতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অত্যন্ত। এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ম্যাডাম, আপনি যে সংজ্ঞাটা বলছেন সেই সংজ্ঞাটা একটুখানি লিখে দিন না, তাহলে লিখে নেব, নোট করে নেব। লিখে নাও। যখন একটি বিশেষণ পদ, এখানে জায়গা নেই, পাশে জায়গা থাকলে আমি নিজেই এখানে লিখে রাখতাম, লিখে দিতাম আর কি। জায়গাটা এটা লিখেছি আর জায়গা নেই, লিখে নাও, পাশে দাও, আমি এখন চেষ্টা করছি। যখন একটি বিশেষণ পদ অন্য একটি বিশেষণ পদের গুণ বা তীব্রতা বোঝাচ্ছে, বা অন্য একটি বিশেষণ পদের গুণ বা তীব্রতাকে প্রকাশ করে। অন্য একটি বিশেষণ পদের গুণ বা তীব্রতাকে প্রকাশ করে। এখানে এই উদাহরণটা একটু লক্ষ্য করো, এই জায়গাটা, সামান্য একটু দুধ দাও। বলো তো এখানে কোনটা বিশেষণ আর কোনটা বিশেষণের বিশেষণ? বলো। একটুটা বিশেষণ আর একদমই তাই। তাহলে এরকম প্রশ্ন থাকলে তোমরা পারবে না? আমি ড্যাম শিওর কি তোমরা সকলেই পারবে। চলো নেক্সট আরেকটা দেখি। এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত। দুঃখিত বিশেষণ, অতিশয় বিশেষণ। এক্স্যাক্টলি। রকেট অতি দ্রুত চলে। দ্রুতটা বিশেষণ আর অতিটা বিশেষণের বিশেষণ। এক্স্যাক্টলি। দ্রুতটা বিশেষণের তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, অত্যন্ত
সামান্য, অতি, অতিশয়, এগুলোই কিন্তু বিশেষণের বিশেষণ হচ্ছে। তাহলে আমরা কি এটা কনক্লুড করতে পারি না, এই শব্দগুলো যেখানে থাকবে সেগুলোকে আমরা বিশেষণের বিশেষণ বলতে পারি? আই থিঙ্ক বোঝাতে পারছি। আমাদের কিন্তু প্রিপারেশনটা ঠিক এরকম ভাবেই নিতে হবে। তোমরা পড়ে নেবে একটা, দেখা গেল 500 পৃষ্ঠার, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু তোমার ব্রেনটা এমন ট্রিকি ভাবে চলবে সেই 500 পৃষ্ঠাটাকে কনক্লুড করে যেন আমরা 50 পৃষ্ঠায় আনতে পারি। কনক্লুড মানে একদম ট্রিকি জায়গাগুলোকে তুলে নিতে হবে। এবার চলে আসছি অব্যয়ের বিশেষণ, অর্থাৎ এখানে কিন্তু সেই অব্যয়ের অর্থকে বিশেষিত করে। তাহলে আমি যদি এটাকে আর একটু ভালোভাবে বলতে চাই তাহলে বলবো, একটু লিখে নাও, যে ভাব বিশেষণ কোনো অব্যয় পদের অর্থকে বিশেষিত করে বা জোরদার করে, যে ভাব বিশেষণ কোনো অব্যয় পদের অর্থকে বিশেষিত করে বা জোরদার করে, একটা উদাহরণ রয়েছে, দেখো, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। বলো এখানে কি হচ্ছে? নির্লজ্জ হচ্ছে বিশেষণ, আর শতাধিক তারে শতাধিক এটা হচ্ছে অব্যয়। দেখো এখানে এই যে ধিক শব্দটা, এটা হচ্ছে অব্যয় পদ, এবং এখানে নির্লজ্জ বিশেষণ। দেখো এই নির্লজ্জ শব্দটিকে ধিক শব্দের মধ্য দিয়ে অব্যয়টি নিজেকে কোথাও গিয়ে একটা বিশেষিত করছে। ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। আর একটা উদাহরণ দেব, এই ধিক শব্দটা দিয়ে অব্যয়ের বিশেষণ প্রশ্ন আসে বেশিরভাগ। ধিক তোমায়, এই ধিক এখানেও কিন্তু এই অব্যয়টি নিজেকে বিশেষিত করছে। এবার চলে আসছি বিশেষণের অতিশায়ন, অর্থাৎ বিশেষণ যখন দুই বা ততোধিক পদের মধ্যে গুণ, দোষ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎসর্গ বা অপকর্ষ এটাকে বোঝাচ্ছে, হয় ভালো নয় খারাপ, হয় ভালো নয় খারাপ। ম্যাডাম, তখন তাকে আমরা অব্যয়ের বলছি বিশেষণটা বিশেষণের। আরেকবার বলবেন? হ্যাঁ বলো। বলছি অব্যয়ের বিশেষণ যেটা বললেন ওটা আরেকবার বলবেন? বুঝতে পারলাম না, সংজ্ঞাটা আরেকবার একটু বলে দেবেন। লেখো, যে ভাব বিশেষণ কোনো অব্যয় পদের অর্থকে বিশেষিত বা জোরদার করছে। যে ভাব বিশেষণ কোনো অব্যয় পদের অর্থকে বিশেষিত বা জোরদার করছে। এখানে দেখো
ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। নির্লজ্জ এটা কি বিশেষণ? তো একটা গুণ বোঝাচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ এর অব্যয় হচ্ছে ধিক। ধিক শব্দটি কিন্তু একটা অব্যয় পদ, সব কিন্তু অব্যয় পদ হয় না। ধিক শব্দটি একটি অব্যয় পদ, ঠিক আছে? আমি যেদিন অব্যয় পড়াবো সেদিন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কোথাও গিয়ে একটা অব্যয় শব্দটা নিয়ে সমস্যা হচ্ছে। তো এই ধিক শব্দটার মধ্য দিয়ে কি হচ্ছে, এই যে নির্লজ্জ এই অর্থটিকে আরো জোরদার করছে, এবং কোথাও গিয়ে যেন মনে হচ্ছে অব্যয় ধিক এই শব্দটি, এই অব্যয় পদটি যেন নিজেকে বিশেষিত করছে। এই নির্লজ্জ গুণটা সে নিজের মধ্যে নিয়ে আসছে। বোঝাতে পারছি? দেখা গেল রাম আর শ্যাম দুজনই এসছে। রাম হচ্ছে প্রচন্ড অপরাধ করে এসছে, চুরি টুরি করে এসছে, কিন্তু শ্যাম এসে এমন ভাবে ক্ষমা চাইছে যেন মনে হচ্ছে যে রামের এই চুরি বা এই অপরাধ কর্মের গুণ সে নিজের মধ্যে নিচ্ছে। এটা কিন্তু ওই সেম বিষয় হচ্ছে। এবার কি আমি বোঝাতে পারছি অব্যয়ের বিশেষণ? নেক্সট আমরা চলে আসছি বিশেষণের অতিশায়ন। দেখো, বিশেষণ যখন দুই বা ততোধিক পদের মধ্যে গুণ, দোষ, অবস্থা, পরিমাণ, কি কি শব্দ বললাম আমি এখানে? গুণ বললাম, দোষ বললাম, অবস্থা বললাম, পরিমাণ বললাম, প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎসর্গ বা একের উৎকর্ষ অর্থাৎ ভালো অথবা অপকর্ষ অর্থাৎ খারাপ, এই বিষয়টা বোঝায়। তখন তাকে আমরা বলছি বিশেষণের অতিশায়ন। হয় ভালো নাই খারাপ, হয় গুড নাই ব্যাড, হয় ইনক্রিজ নাই ডিক্রিজ। যেমন ধরো, যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এটা খুব একটা পরীক্ষায় আসে না, কিন্তু তবুও আমি বলে রাখছি। তাহলে দেখো, যমুনা একটি দীর্ঘ নদী, উৎকর্ষ বোঝাচ্ছে। পদ্মা দীর্ঘতর, আরো বেশি বোঝাচ্ছে, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। এখানে কিন্তু উৎকর্ষটাই মোটামুটি এই শব্দ বাক্যটার মধ্যে আমরা পেয়েছি। আবার এটাকে যদি আমি আরো একটু অন্যভাবে এলাবোরেট করি বা অন্যভাবে বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব? এটা খুব একটা পরীক্ষায় আসে না, কিন্তু তবুও আমি ইনক্লুড করছি, কারণ আমাদের যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো কি হবে বলতো, আমাদের প্রশ্ন সেট আপ যারা করে পুরো গ্রুপটা চেঞ্জ হবে, যে কোনো টাইপস অফ কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, সেটা যাই হোক না কেন। তার জন্য আমাদের পুরো গ্রামারটাকে, মানে ধরো লাস্ট 15 বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে সেইটা ধরে কিন্তু আর চললে হবে না, আমাদের এরিয়াটাকে আর একটু বাড়াতে হবে। চল দেখো, এই যে বিশেষণের অতিশায়ন, এটাকে যদি আমরা আরেকটু বলি, এই জায়গাটাই আজকে মোটামুটি পড়াবো। দুটি বা তার বেশি ব্যক্তি বা ধরো বস্তু বা বিষয়ের মধ্যে যখন আমরা গুণ, দোষ, অবস্থা
বা পরিমাণের তুলনা করছি, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। তুই রামের থেকে ভালো, শ্যাম রামের থেকে ভালো, শ্যাম রামের থেকে খারাপ, দুটোই কিন্তু অতিশয়ন হচ্ছে। এটাকে আমরা ইংরেজিতে বললে বলবো ডিগ্রি অফ কম্প্যারিজন। বাংলা ব্যাকরণে তুলনার তারতম্য বোঝাতে এই বিশেষণের অতিশায়ন মূলত দুই ভাবে সম্পন্ন হয়। একটা হচ্ছে, আমি লিখেছি দেখো পরে, বাংলা শব্দের অতিশায়ন, আর একটা হচ্ছে তৎসম শব্দের অতিশায়ন। তো এই যে বাংলা শব্দের অতিশায়ন, এখানে আমরা কি দেখছি, বাংলা শব্দের অতিশায়নে দুইয়ের মধ্যে চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা, থেকে, এই শব্দগুলো কিন্তু ব্যবহৃত হয়। যেমন গরুর থেকে ঘোড়ার দাম বেশি, বাঘের চেয়ে সিংহ বলবান, এরকম একটা শব্দ যদি দেয় আর যদি বলে যে কি হবে, বা যদি বলে যে বিশেষণের অতিশায়ন এর একটি উদাহরণ নিচে দেওয়া হলো, কোনটা সঠিক সেটা লিখুন, মাথা কিন্তু বনবন করে ঘুরতে থাকবে। এই জায়গাটা কিন্তু খুব সহজ জায়গা, শুধু একবার মাথায় ঢুকিয়ে নেওয়া নিয়ে কথা। ছোটবেলা থেকে স্কুলে শুনে আসছো তোমরা নিশ্চয়ই, আর তোর থেকেও পড়াশোনায় ভালো করে এসছে, আজকে তুই পড়াশোনা করে আসিস। এই যে থেকে, এই যে চেয়ে, এই যে হইতে, তোর অপেক্ষা, ও তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, তুই কেন দেরিতে এসছিস, অপেক্ষা, এই শব্দগুলো দিয়ে আমরা কি তুলনা বোঝাই বাংলায়, খারাপ ভালো এটাকে ডিফাইন করি, এটাকেই আমরা বলছি অতিশায়ন। বাংলা ব্যাকরণের ভাষায় একটু সুন্দর করে সেই হয় না, যেমন ধরো ওই ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে, বাড়িতে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাকে ওই আলুটাকে সিম্পলি ভাজলে আমরা বলছি আলু ভাজা, এবার আলুটাকে সিদ্ধ করে সেটাকে মেশিনে পেস্ট করে তারপর মেশিনে একটা শেপ দিয়ে তারপরে সেটাকে ফ্রাই করলে বা ভাজলে, আমি নিজেও আবার ভাজা শব্দটাকে ফ্রাই বলছি, ভাজলে আমরা সেটাকে বলছি ফ্রেঞ্চ ফ্রাই। তা ওইটাই, ওই তুলনাটাকেই ওই একটু মুড়িয়ে টুড়িয়ে একটু সুন্দর প্যাকেজিং করে আমরা বলছি অতিশায়ন। তো চলে এসছি বহুর মধ্যে অতিশায়ন। যেমন ধরো অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের কোনো পরিবর্তন হয় না। মূল বিশেষণের পূর্বে সবচাইতে, সব থেকে, সর্বাপেক্ষা, সর্বাধিক প্রভৃতি শব্দের ব্যবহার হয়। যেমন নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান, ভাইদের মধ্যে শাহিন সবচাইতে বিচক্ষণ, পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান। তো এটাকে আমরা বলছি কিন্তু বহুর মধ্যে অতিশয়, অর্থাৎ অনেক কিছুর মধ্যে একটাকে আমি সিলেক্ট করছি। আবার দুটি বস্তুর মধ্যে অতিশয়নে জোর দিতে হবে। যেমন ধরো মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর প্রভৃতি বিশেষণ যোগ করতে হয়। যেমন ধরো গোলাপ ফুল জবা ফুলের চাইতে অনেক সুন্দর, দুটো ফুলের মধ্যে আমি অতিশয়ন করেছি। ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী, কমলার চাইতে পাতিলেবু অল্প ছোট, রামের চাইতে শ্যাম লম্বা বেশি, রহিমের চাইতে শ্যাম পড়াশোনায় ভালো। নেক্সট চলে আসছি, কখনো কখনো ষষ্ঠী বিভক্তি যুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তি
ব্যক্তি চে থেকে প্রভৃতি শব্দের কার্য সাধন করে। যেমন মাটি সোনার বাড়া, এটা এখান থেকে প্রশ্ন আসে না, এখানে ষষ্ঠী বিভক্তি এবং এই ষষ্ঠী বিভক্তির মধ্য দিয়ে আমরা চে এবং থেকে শব্দটাকে আইডেন্টিফাই করছি। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, আমি দেখি ষষ্ঠী বিভক্তি বলতে কি বোঝানো হয়? কারক নিশ্চয়ই তোমরা পড়েছো, কারক বিভক্তি। আমি পড়াবো, কিন্তু তাও একটু বলো ষষ্ঠী বিভক্তি বলতে কি বোঝানো হয়? এটা না বুঝলে তো এটা বুঝতে পারবে। ম্যাডাম বলছি একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক বা সম্বন্ধ বোঝায়। ম্যাডাম শব্দের সাথে র এর ইত্যাদি বিভক্তি যুক্ত হলে সেগুলো সম্বন্ধ। আতায়ু শোনা যাচ্ছে। চলো আগে যেটা বললে সেটা ঠিকই হলো, আতায়ু শোনা যাচ্ছে। দেখো, বলছি ম্যাম কারক বিভক্তি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে এই বিভক্তিটা আমরা পড়বো। আমি জাস্ট এখন একটু বলে নিচ্ছি, কয়েক মিনিট হয়তো সময় লাগবে, 1 মিনিট বা 2 মিনিট। এই ষষ্ঠী বিভক্তির মূল কাজ হলো বাক্যের একটি পদের সাথে, মানে আগে যে বললো একদম ঠিক বলেছে, অন্য পদের যখন সম্বন্ধ বা মালিকানা তৈরি করে তখন তাকে আমরা বলছি ষষ্ঠী বিভক্তি। সাধারণত ষষ্ঠী বিভক্তিযুক্ত পদটি কারক হয় না, এটিকে আমরা সম্বন্ধ পদ হিসাবে ধরে নিই, এবং এই সম্বন্ধ পদও কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি মানে পদ। তো এখানে যে শব্দটা আমি দিয়েছি যে তোমার মাটি সোনার বাড়া, এখানে বয়াকার দয় শূন্য রয় আকার, এই শব্দটার মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে বলতো? দামি। বলো মাটি বলো কি করছো? মাটি সোনার চেয়ে দাম বেশি, মূল্যটা বেশি বোঝা যাচ্ছে। উৎকৃষ্ট। তাহলে এই শব্দটি, ভালো বলেছো, এই শব্দটির মধ্য দিয়ে কিন্তু আমরা ওই চে থেকে, তোমরা নিজেরাই কিন্তু বললে, তুমি নিজেই বললে কিন্তু যে মাটি সোনার থেকে দাম বেশি বোঝাচ্ছে, বললে তো? ইয়েস অর নো বললে তো? হ্যাঁ ম্যাম বললো, তার মানে বুঝতে পারছো, তার মানে এই থেকে শব্দটা কিন্তু এখানে নেই, চে শব্দটা কিন্তু এখানে নেই, তার বদলে রয়েছে বাড়া, মাটি সোনার বাড়া। এখানেই আমরা বুঝতে পারছি মাটি সোনার থেকে দাম বেশি। এটাকে আমরা বলছি ষষ্ঠী বিভক্তিযুক্ত অতিশায়ন। এত কঠিন পরীক্ষায় আসবে না, তবুও আমি জাস্ট একটু করিয়ে রাখলাম, ওই হাতের কাছের মতো, জাস্ট একটু চোখ বুলিয়ে নিও, অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, ক্লাসটা ঠিকঠাক ভাবে বুঝলেই হবে। ধরো ধরো নেক্সট হচ্ছে তৎসম শব্দ বা তৎসম শব্দের অতিশায়ন। দেখো, তৎসম শব্দের অতিশায়নে দুইয়ের মধ্যে তৎসম, তৎসম শব্দ বলতে কি বোঝানো হয় বলতো? তৎসম, এবার বলো, আমি তো ভেঙে দিলাম, বলো আগে তৎসম শব্দটা পড়ি, তাহার সমান, তাহার তার সমান। সমান, তার মানে তার বলতে এখানে কি? ম্যাডাম সংস্কৃত, সংস্কৃত একদমই তাই, সংস্কৃত। শব্দ। তাহলে তৎসম শব্দ বাংলা ভাষার এমন কিছু শব্দ যা সরাসরি ডাইরেক্ট সংস্কৃত ভাষা থেকে কোনো পরিবর্তন ছাড়াই বাংলায় এসেছে, একদম সংস্কৃত
সমান তৎসম, অর্থাৎ তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। সহজ কথায় সংস্কৃত ভাষায় শব্দগুলো যেভাবে ব্যবহৃত হতো আজও বাংলা ভাষায় সেই একইভাবে কিন্তু শব্দগুলো যখন আমরা ব্যবহার করছি তখন আমরা তাকে বলছি যে তৎসম শব্দ। গুড। এটাকে আবার অনেক ব্যাকরণবিদ কি বলেন বলতো? সংস্কৃত শব্দের অতিশয়, যেটা আমি এখানে উল্লেখ করিনি। অনেকে কিন্তু আবার বলে থাকে। তৎসম শব্দের অতিশয়নের নিয়মটি কিন্তু একটু আলাদা। এখানে মূল বিশেষণের শেষে নির্দিষ্ট কিছু প্রত্যয় যোগ করে কিন্তু তুলনা করা হয়। যেমন ধরো, দুয়ের মধ্যে তর, বহুর মধ্যে তম, এই প্রত্যয়গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত হয়ে থাকে। যেমন গুরু, গুরুতর, গুরুতম, দীর্ঘ, দীর্ঘতর, দীর্ঘতম। তো দীর্ঘতর, দীর্ঘতম, এই তর এবং তম শব্দ দুটোকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। আবার বহুর মধ্যে অতিশয়নের তুলনায় বা তুলনীয় বস্তু উল্লেখ না করেও তম প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, দেশ সেবার মহত্তম ব্রতই সৈনিকের দীক্ষা। তাহলে তম শব্দ মানেই কিন্তু আমরা, বা তর শব্দ মানেই কিন্তু আমরা বুঝতে পারছি তৎসম শব্দের অতিশয়। আজকে এই পর্যন্ত রাখি, নেক্সট দিন নেক্সট জায়গা থেকে পড়বো। আচ্ছা, এখানে যতটুকু দেখলে পুরো প্রথম থেকে কি কি পড়ালাম আমাকে কেউ একটু বলো চট করে, একদম প্রথম থেকে, শুধু টপিক গুলো বললেই হবে। প্রথম থেকে শুধু টপিক গুলো একটু বলো আমাকে, কি কি পড়ালাম একদম শুরু। পদ সম্বন্ধে পড়ালেন, তারপরে বিশেষ্য পদ, বিশেষ্য পদ কাকে বললে, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ, বিশেষণ পদ, বিশেষণ পদ কয় ভাগে বিভক্ত, তারপরে ভাববাচক বিশেষণ, এগুলো সম্বন্ধে বললেন। এখন তৎসম শব্দ, ও আরো বললেন বিশেষণের অতিশায়ন বললেন। এখানে তৎসমটা আসলো আর বাংলা বিশেষণ এটা আসলো। ভাব বিশেষণের প্রকার নেই। তো আলটিমেটলি যেটা বলবো সেটা হচ্ছে, আজকের ক্লাসে তোমাদের কি কারোর কোথাও কোনো কনফিউশন আছে, কোনো জিজ্ঞাসা? ম্যাডাম, উপাদান বাচকে আরো কিছু এক্সাম্পল দিলে ভালো হতো। চলো নেক্সট দিন বলে দেবো উপাদান বাচকে আরো কিছু এক্সাম্পল। বাকিদের ম্যাম তখন যে বললেন কুলীন, কুলীনের বললেন যে শালীনের বিপরীত। কুলীন মানে তো জানি আভিজাত্য, তো তো কি এক্ষেত্রে মানেটা কি হবে কুলীন? ম্যাডাম, আমিও লিখেছি শব্দকে বহন করা হচ্ছে, ঠিক আছে। অনেকে আমরা বলি কুলীন বামন, অর্থাৎ এখানে একটা অভিজাত বা আভিজাত্য শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। আবার এইখানে আমি যে কুলীনটা ব্যবহার করেছি, ওই কুলীন বলতে শালীন, শালীনতা মানে কি আগে বলো তো? ভদ্রতা, ভদ্রতা, ভদ্রতা। সেই কুলীনটাকে আমরা এখানে আইডেন্টিফাই করেছি। ওই কুলীন বলতে কিন্তু তখন তোমার গুণ বোঝাবে না, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। তুমি বেসিক্যালি কুলীন শব্দটাকে আমরা আইডেন্টিফাই করি অভিজাত, ভদ্রলোক বা সম্ভ্রান্ত ব্যক্তি বলতে, ঠিক আছে। আমরা বলি যে কুলীন বংশের ছেলে, ঠিক আছে, কুলীন বংশের মেয়ে, ঠিক আছে, কুলীন বংশজাত পরিবার, ঠিক আছে। এই কুলীন শব্দটাকে না আমরা এই শব্দগুলোর সঙ্গে শুনতে অভ্যস্ত,
বোঝাতে পারছি কি আমি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি তো। চলো, আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আর নেক্সট দিন কি বললে? আর একটা কয়েকটা উদাহরণ দিতে বললে, কোনটার যেন আরেকবার আমাকে মনে করিয়ে দাও। উপাদানবাচক ম্যাম বিশেষণ। উদাহরণবাচক বিশেষণের উদাহরণ। হ্যাঁ বলো। তৎসম